আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান আহরণ। গত কয়েকদিন ধরে লাগাতার বর্ষণের ফলে কাছাড় জেলার বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। পাশাপাশি কৃত্রিম বন্যার ফলে কিছু মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এখনও পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই এই জেলায়। এহেন পরিস্থিতিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এ ব্যাপারে একান্ত সাক্ষাৎকারে বিভাগীয় আধিকারিক ডিডিএমএ শামীম আহমেদ জানালেন। আপনারা সবাই জানেন যে আগামী দুদিন থেকে একটু মুষলধারে বর্ষণ বৃষ্টি হচ্ছে আমাদের কাছাড় জেলায়, এবং আমরা জানতে পেরেছি যে ডিমাসা জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে আমাদের বরাক এবং জাতিঙ্গা, হারাং এইসব আহ, নদীর মধ্যে হঠাৎ এক জলস্রোতের সৃষ্টি হয়েছে, যার কারণে আপনার এখনো মানে নিচু এলাকা আমি বলবো না, বাট কিছুটা ফ্ল্যাশ ফ্লাডের জন্য কিছুটা এলাকা বরকলা এবং উধারবন্দের দিকে কিছুটা ফ্ল্যাশ ফ্লাডে কিছু এলাকা প্লাবিত হয়েছে। এবং আমরা শিলচর শহরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ওয়ার্ডে জমা জলের সমস্যায় একটা ওয়াটার লগিং সিচুয়েশন সৃষ্টি হয়েছে। সেই ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে 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 যোগাযোগ করে আমাদের রেভিনিউ সার্কেল অফিসার, ফিল্ড অফিসার যারা আছে ওনারা ফিল্ড ভিজিট করেছেন, এবং আমরা যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমরা রিলিফ আমরা দিয়েছি। আমরা রেশন কিট প্রোভাইড করেছি এবং তারপলিনও আমরা দিয়েছি যাদের বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে আমরা শিলচর শহরের ক্ষেত্রে আমরা শিলচর মিউনিসিপ্যাল কর্পোরেশন, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট ওনারা বিভিন্ন নানারকম পরিষ্কারের কাজে চালিয়ে যাচ্ছেন, এবং আমরা ডিডিএম এর পক্ষ থেকে আমরা এটি সম্পূর্ণ মনিটর করছি। এবং আমরা দেখতে পাচ্ছি যে হয়তো এটাও কাজ করার ফলে হয়তো জলের কিছুটা ওয়ার্ক সিচুয়েশনটা ইমপ্রুভমেন্ট হবে। এবং সেই ব্যাপারে আমরা বৃষ্টির আগেই আমরা দুবার বৈঠক হয়েছে আমাদের ডিসি স্যারের তত্ত্বাবধানে। আমরা বিভিন্ন ডিপার্টমেন্ট এবং অর্গানাইজেশনকে নিয়ে আমরা বৈঠক করেছি, এবং বৈঠকে যেগুলা নির্দেশ আমাদের স্যার দিয়েছেন সেগুলো আমরা পালন করছি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে পালন করছে। তো সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে অ্যাওয়ারনেস আমাদের খুব দরকার। তো আইএমপি থেকে যখনই কোনো ওয়ার্নিং আসে সেটা আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এবং আমরা সঙ্গে সঙ্গে সেটা ডিসিমিনেট করি পাবলিকের মধ্যে। তো আমরা আশা করছি পাবলিকরা, সাধারণ জনগণ যাতে এটাকে একটু সিরিয়াসলি নিয়ে যাতে নিচু এলাকা থেকে আমরা একটু দূরে সরে থাকি, যেখানে জল জমা হবে সেই জায়গা থেকে আমরা একটু দূরে থাকি, যাতে আমরা নিজেরা একটু রক্ষা করতে পারি। তো মোটামুটি সব ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা সব ব্যবস্থা নিয়েছি এবং আমরা সর্বক্ষণই সেই পরিস্থিতির উপর আমরা নজর রাখছি। এবং আমরা সবাইকে অনুরোধ করছি যে আপনারা সবাই সতর্ক থাকবেন, কারণ বৃষ্টির সিজন খুবই শুরু হয়েছে বৃষ্টির সেশন। আর আমরা জেলা প্রশাসনের আমাদের কন্ট্রোল রুম সবসময় অ্যাক্টিভ আছে। আপনারা যে কোনো সাহায্যের জন্য আপনারা আমাদের 1077 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। সর্বক্ষণই আমরা প্রস্তুত আছি আপনাদের সাহায্য এবং সহযোগিতা। আমাদের ফোন নাম্বার হচ্ছে 1077, সেটা টোল ফ্রি নাম্বার। আর আরেকটা নাম্বার হচ্ছে 9401624141। এই নাম্বারেও, মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ডিজাস্টার রিলেটেড যে কোনো ধরনের সহযোগিতা, সেটা রেস্কিউ হোক বা কোনো ডিপার্টমেন্টকে ইনফর্ম করা হোক যে এখানে কোনো একটা কাজ করার জন্য। এছাড়া ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টেও আমরা দিয়েছি, যেগুলা ভালনারেবল ডাইক্স আছে সেগুলো যাতে সবসময় সর্বক্ষণ ওনাদের নজরদারিতে রাখেন, এবং কোনো কাজের যদি প্রয়োজন হয় সেটাও যাতে ওনারা প্রিভেন্টিভ মেজার্স হিসেবে যাতে ওনারা সেই কাজটা করতে পারেন, সে ব্যাপারেও আমরা ওনাদেরকে আমার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের কাছাড় জেলায় কোথাও থেকে কোনো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি, বা সেই ব্যাপারে কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আমরা দেখতে পাচ্ছি যে লাঠিগ্রাম এলাকায় কিছু মানুষ একটা হসপিটালে, শালিগ্রাম এলাকায় একটা হসপিটালে গিয়ে উঠেছেন। আর আপনার বাঙ্গার পরে আমরা দেখতে পাচ্ছি একটা স্কুলে কিছু ফ্যামিলি গিয়ে উঠেছেন। মাদারপুরেও সেই হয়ে একটা 4-5টা ফ্যামিলি একটা স্কুলে গিয়ে উঠেছেন। উদ্ধারের প্রয়োজন হয়নি, তার আগেই মানুষ নিজেরা আমরা যেগুলো আইডেন্টিফাইড করা আছে, যেগুলো স্পেস আইডেন্টিফাইড, যেগুলো রিলিফ ক্যাম্প আছে, সেইগুলোতে ওনারা নিজেরাই আশ্রয় নিয়েছেন। সেই কারণে আমাদেরকে আরো উদ্ধার করার প্রয়োজন হয়নি।
মানে মেইনলি হচ্ছে কি আমাদের ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট, ওনাদেরকে বলা হয়েছে যাতে যেগুলো ভালনারেবল ডাইকস আছে সেগুলো যাতে সর্বক্ষণ নজরে রাখেন, যেগুলো অ্যান্টি ইরেশন মেজার্স ইরেশন প্রোন এলাকা আছে সেটাতেও যাতে ওনারা নজরে রাখেন। আর আরেকটা আমাদের রেভিনিউ সার্কেল অফিসিয়ালসদেরকেও বলা হয়েছে যাতে ওনারা সর্বক্ষণ পরিস্থিতির উপর নজর রাখেন। শিলচর শহরের ক্ষেত্রে আমরা মিউনিসিপ্যাল কর্পোরেশনকেও আমরা বলেছি, ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টকেও আমরা বলেছি যাতে সর্বক্ষণ যাতে নজরদারি রাখেন, যদি কোনো প্রয়োজন হয় যাতে জেলা প্রশাসন বা ডিডিএমে আমরা সবসময় প্রস্তুত আছি ওনাদেরকে সাহায্য করার জন্য। আমরা এই পরিস্থিতির বিবেচনা করেই আমরা গতকালকে আমাদের এনডিআরএফ এর একটা টিম শিলচর এসে পৌঁছে গিয়েছে। এসডিআরএফ তো সবসময় প্রস্তুত আছে, এনডিআরএফ টিম গতকালকে বিকালবেলা আমাদের শিলচরে এসে পৌঁছে গিয়েছে। তো এটা আমাদের কাছে একটা ভালো যে আমাদের কাছে একটা স্পেশালাইজড রেস্কিউ টিম আছে। আশা করি কোনো দুর্যোগ প্রবণ সময়ে আমরা ওনাদের সাহায্য পাবো। আবহাওয়া যেমন আইএমডি তো সবসময় আমাদেরকে ইনফরমেশন পাঠাচ্ছে। তো একটা প্রিলিমিনারি বলা হয়েছে যে 21 মে অবধি হয়তো বৃষ্টি কিছুটা থাকবে। তো সেটা হয়তো চেঞ্জ হবে, সেটা এভরিডে ওনাদেরকে আইএমডি থেকে আমাদেরকে ওয়েদার রিপোর্ট পাঠানো হয় সকালবেলা এবং বিকালবেলা। তো আশা করা হচ্ছে যে ওনারা যেটা বলেছেন হয়তো ওয়েদার ইমপ্রুভমেন্ট হবে, বাট প্রিলিমিনারি ওনারা বলেছেন যে 21 মে অবধি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। তো সেই কারণে হয়তো লাইটলি হতে পারে বা মডারেটলি হতে পারে বা হয়তো হেভি রেনফলও হতে পারে। যোগাযোগ তো আমরা শুনতে পেয়েছি যে গতকালকে আপনার ডিমা হাসাও জেলায় শিলচর এবং খাপলং এর রাস্তাটার মধ্যে একটু ধস পড়েছে। তো সেই ধস পড়ার কারণে কিছুটা সময় ওই যান চলাচল বিঘ্নিত হয়েছে এবং সেটা আমরা লাইটেস্ট খবর পেয়েছি যে সেটা হয়তো খুলে গিয়েছে, রাস্তা সারাইয়ের কাজ চলছে। পরিস্থিতির জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। আমরা শুধুই জনসাধারণের সাহায্য সহযোগিতা চাচ্ছি, আপনার সাথে সতর্ক থাকবেন এবং যে কোনো সময় আমাদেরকে যে কোনো সাহায্যে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের জেলা প্রশাসন এবং ডিডিএম এর যেটা কন্ট্রোল রুম আছে সেই কন্ট্রোল রুমে আপনারা যোগাযোগ করবেন। আমাদের 24/7 সেই কন্ট্রোল রুমটা চালু থাকে। যেগুলোর নাম্বার আমি বলেছি 1077, সেটা সবসময় আপনারা রাখবেন এবং আমাদেরকে ডায়াল করবেন। আমরা নিশ্চয়ই আপনাদেরকে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেব। আমাদের সেক্টর যারা যারা ভলান্টিয়ার্স আছে সবাইকে আমরা প্রস্তুত রেখেছি এবং বিভিন্ন জায়গায় ওরা কাজ করছে এবং গতকালকে ওরা কাজ করেছে বিভিন্ন জায়গায় এবং স্বেচ্ছাসেবকের দল কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। আমরা যাতে যাতে ট্রেন করেছি। নদীর বাঁধ ভাঙেনি, বাট কিছু কিছু জায়গায় আমরা খবর পেয়েছি ওয়াটার রিসোর্স থেকে যে ইরোশনের জন্য কিছুটা জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার 19 মে ভাষা শহীদ দিবস। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরই বরাক উপত্যকা তথা বরাকের বাইরেও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়ে থাকে। এবার 65তম ভাষা শহীদ দিবস। এই দিনটিকে কেন্দ্র করে শিলচরের বিভিন্ন সংগঠন নানা কার্যসূচি অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। এদের মধ্যে রয়েছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, ভাষা শহীদ স্টেশন, শহীদ স্মরণ সমিতি প্রভৃতি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেউলস্কর জানালেন, 19-এর অনুষ্ঠানটা শুরু হয় 19-এর প্রাককালে 19-এর আবাহন 17 তারিখ রোববার দিন সকাল 11টার সময় অনুষ্ঠানটা শুরু হয় বঙ্গভবনে 19-এর আবাহন। এতে আমরা স্বাধীন বাংলা বাংলা ভাষা আন্দোলনের সেনানীদের 61 এবং 72-এর সেনানীদের আমরা একটা সম্মাননা দিই এবং যারা বাংলা ভাষার জন্য বিভিন্ন রকম ভাবে অবদান রেখেছেন, যেমন এইবার আমরা ডাকছি বাংলা 61 ভাষা আন্দোলন নিয়ে গবেষণা করেছেন যিনি, তাকেও আমরা সম্মাননা দিচ্ছি, অরুণিমা দে ভট্টাচার্য। এবার 19-এর আবাহন অনুষ্ঠানে প্রধান বক্তৃতাটা মূল বক্তৃতাটা প্রদান করবেন অধ্যাপক হিলাল উদ্দিন লস্কর। হাইলাকান্দি থেকে তিনি আসছেন। আর আমরা সলিল কুমার কর 61-র সলিল বাবু এবং আরেকজন দিদি, ইনিও 61-র, আর সঙ্গে দুলাল মিত্র 72-এর, এদের আমরা সম্বর্ধনা দিচ্ছি সেই দিন। এটা গেল 19-এর আবাহন। এরপর 18 তারিখ যদি প্রকৃতি যদি আমাদের সাহায্য করে, অনুকূল থাকে, তাইলে আমরা রাজপথে আলপনা, বঙ্গভবনের পাশে সামনের যে রাস্তাটা, এটাতে আলপনা দেব এবং আলপনা বিকেলবেলা যখন চলবে তখন এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, যারা আসবে সবাই এখানে অংশগ্রহণ করে। আর এরপর 19 তারিখ সকাল 6টা থেকে শুরু হয়ে যায় শহীদ প্রণাম। তারাপুর রেল স্টেশন থেকে শুরু হয়
তার মধ্যে মিছিলও আছে, মিছিলে যারা অংশগ্রহণ করবে সবাই করবে এটা আমরা আশা করি। এবং তারপর শ্মশান ঘাটে গিয়ে আরেকটা অনুষ্ঠান 8টা-9টার সময় হয়। তারপর বিকেলবেলা অনুষ্ঠান যেখানে যেখানে হয় সব অনুষ্ঠানগুলোতে আমরা অংশগ্রহণ করি। এই তো 65তম দিবসে আমরা এই দিনটিকে এইভাবেই শহীদ লগ্নে গান্ধী পার্কে সবাই সমবেত হই। এবং এটা সব বিভিন্ন কর্মসূচি কিন্তু যারা যেখান থেকে মিছিল করে বা পথনাটিকা করে সবাই কিন্তু এদের লক্ষ্যই থাকে ওই সেই শহীদ মিনারে আসা, শহীদ লগ্নে উপস্থিত থেকে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করা। এই তো আমাদের এইবারের আয়োজন। অন্যদিকে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আয়োজন করছে নানা অনুষ্ঠানের। এ নিয়ে মঞ্চের সভাপতি বিশ্বজিৎ দাস বললেন, আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ প্রতি বছর হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় 19 শীর্ষক অনুষ্ঠান করে থাকি মাসব্যাপী। এবারে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম 1 মে শ্রমিক দিবস থেকে। শ্রমিক দিবস আমরা পালন করেছি, তারপর লাগাতার অনুষ্ঠান চলছে। রবীন্দ্র জয়ন্তী হয়েছে, কলকাতার এলিনা মুখার্জি এখানে এসেছিলেন, তাদেরকে অনুষ্ঠান করেছি। এবং গতকাল সুকান্ত ভট্টাচার্যের জন্য অনুষ্ঠান করা হয়েছে। এবং শহীদ দিবস উপলক্ষে আগামী 17 তারিখ আমরা প্রতি বছর যেরকম গত 28 বছর ধরে মহাপথ চলা করছি, সেই 17 তারিখ মহাপথ চলা হবে। 18 তারিখ গান্ধী ভবনে গান্ধীবাগের রাস্তায় আলপনা দেওয়া হবে এবং সাথে সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। এবং 19 তারিখ সকালে আমরা স্টেশনে যাব এবং 19শে মে র্যালি যেটা করা হচ্ছে এবার সেটাতেও আমরা জয়েন করব। শ্মশানঘাটে শহীদ বেদিতে মাল্যদান করব। তারপর সমস্ত দিনব্যাপী বরাক উপত্যকার বিভিন্ন শিল্পীদের পরিবেশনায় লোকসঙ্গীতের অনুষ্ঠান হবে। রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, শহীদ তর্পণ অনুষ্ঠান হবে। ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির সাধারণ সম্পাদক ডক্টর রাজীব কর। এই বছরে যেটা করছি সেটা হচ্ছে এবার তো 1965তম বর্ষযাপন। প্রতি বছরের মতো এবারও আমরা 3 দিন ব্যাপী অনুষ্ঠান সূচি করছি এবং সেখানে বিভিন্ন সূচিতে বিভিন্ন শিল্পী, প্রচুর প্রায় 1000 শিল্পী অংশগ্রহণ করছে। আমাদের উপত্যকা তো আছেই, আলপনা থেকে বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা থাকছে, নাচ গান আবৃত্তি সহ অন্যান্য সবটাই থাকছে। পশ্চিমবাংলার শিল্পীরা আসছেন, বরাক উপত্যকার শিশু শিল্পী থেকে বয়োজ্যেষ্ঠ শিল্পী অনেকেই আসছেন। 18 তারিখে শুরু হচ্ছে, 19 তারিখ সারাদিন ধরে চলবে। সকালবেলা শহীদ বেদিতে মাল্যদান দিয়ে শুরু এবং শেষ হবে রাত্রে 10:30টায়। 20 তারিখ 5 জ্যৈষ্ঠ তার অনুষ্ঠান চলবে। সন্ধ্যাবেলা ব্যাপক অনুষ্ঠান আছে। এই বছরে আমরা 19-এর পদক, যেটা আমাদের শ্রেষ্ঠ সম্মান, আমরা এটা দিচ্ছি গৌতম রায়কে। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়, তাকে মনোনীত করেছে আমাদের সমিতি। কারণটা হচ্ছে যে ভাষা শহীদ স্টেশন শিলচর এই নামকরণের প্রশ্নে তার মন্ত্রী থাকবার সময়কালে গৌতম রায় মহাশয়ের যে অসাধারণ ভূমিকা ছিল। বরাক উপত্যকার 15 জন বিধায়ক যারা বিভিন্ন দলের ছিলেন, কেউ AIUDF করতেন, কেউ বিজেপি করতেন, কেউ কংগ্রেস করতেন, সবাইকে নিয়ে তিনি তৎকালীন মুখ্যমন্ত্রী তরুণ গগৈর কাছে গিয়ে বারে বারে ধর্ণা দিয়েছেন। আমাদের নিয়ে গেছেন, বিভিন্ন ভাষিক মানুষদের নিয়ে গেছেন এবং আলটিমেটলি ভারত সরকারের কাছে আসাম সরকারের যে NOC সেটা পাঠিয়ে দেওয়া হয় 2 ফেব্রুয়ারি 2016 সাল এবং সেটা সম্ভব হয় গৌতম রায়ের জন্য। আমরা তাই এই বছরে ওনাকে এই বিশেষ সম্মান, যেটা আমাদের 19-এর পদক, দিচ্ছি। বাকি তো অনুষ্ঠান সূচি চলবে। পত্রিকা আমাদের বর্ণমালা রোদ্দুর 19-এর সকালে বেরোয়, সেটা বেরোবে। প্রচুর লেখা এসছে, এবার ভালো হবে মনে হচ্ছে। যদি প্রকৃতি সহযোগিতা করে তাহলে আমরা সবটাই ঠিকঠাক করতে পারবো। মানুষের শুভেচ্ছা, মানুষের সহযোগিতা আমাদের সাথে আছে।
আরো সব মানুষ যুক্ত হোক, এই আবেদন আমি করছি। 19 জয় হোক 19-এর। 19শে মের ভোরে আয়োজিত হবে মহামিছিল, এ নিয়ে বললেন মিছিল আয়োজক কমিটির অন্যতম আহ্বায়ক নিখিল পাল। আগামী 19শে মে মঙ্গলবার ভাষা শহীদ স্টেশন শিলচর থেকে একটি মহামিছিল বের হবে। এই মহামিছিলে আমি শিলচর শহরে সকল সংস্কৃতি প্রেমী এনজিও যতগুলি নাট্যদল আছে এবং সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। সবাই মহামিছিলে আপনারা যোগদান করুন এবং আমরা আশাবাদী আপনাদের সবার উপস্থিতিতে সেদিন সত্যিকার অর্থে এই মহামিছিলটি আমরা সার্থক সুন্দর করে তুলতে পারবো। এবং আমরা চেয়েছিলাম এবছর যে 19শে মে দিনে যাতে একটি মিছিল বের হয়, সবাই মিলে এর জন্য একটু চেষ্টা করা হয়েছিল। আমরা সবাই মিলে ইলোরা হোটেলে একটা সভার মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এতে সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে 19শে মে দিন। 19শে মে দিন কেন বলছি, কারণ হচ্ছে 17-18 তে মিছিল বের হয়, 16-17-18 আমরা দেখেছি যে 3 দিন মিছিল বের হয়। এর বদলে যদি একটি মিছিল আমরা বের করতে পারি সবাই মিলে, সেই মিছিলটি যেহেতু 19শে মে দিনে আমরা দেখেছি যে সমস্ত শহরে কোনো ধরনের ফাঁকা থাকে, এই দিনে অনেক শিলচরের বাইরের থেকে এমনকি পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গা থেকে 19শে মের উদযাপন কিভাবে আমরা করি সেই অনুষ্ঠান দেখার জন্য অনেকেই আসেন। কিন্তু সকালবেলা শুধু দেখি আমরা কিছু জড়ো হয়ে থাকে রেলওয়ে স্টেশনে এবং দুপুরে গান্ধী ভবনে কিছু লোক জড়ো হয়ে তাদেরকে শ্রদ্ধা জানিয়ে থাকি। কিন্তু 19শে মে সকাল থেকে কোনো ধরনের একদম শহরটা ঠান্ডা হয়ে থাকে, কোনো ধরনের মিছিল তো হয়ই না। তাই আমরা চেয়েছিলাম একটা বিশাল আকারে যদি মিছিল বের হয় 19-এর সবাই স্কুলের ছাত্রছাত্রীদের সহ সবাইকে নিয়ে এই চেষ্টাটাই করেছিলাম। কিন্তু তা শেষ পর্যন্ত সফল হয়নি। 2টি মিছিল হচ্ছে 3টি জায়গায়। তবুও কিছুটা হলেও আমরা বলবো যে 3টি মিছিলের জায়গায় 2টি মিছিল হচ্ছে। এতে আমরা শিলচরের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সবাই সেদিন আমাদের সঙ্গে পায়ে পা মেলান এবং শহীদদের প্রতি আসুন আমরা সবাই শ্রদ্ধা জানাই এই দিনে। এবং আরো একটি আহ্বান করছি, 19শে মের একদিন সন্ধ্যায় প্রতিটি ঘরে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসুন আমরা সবাই 11টি প্রদীপ জ্বালিয়ে শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। এই আহ্বানটুকু আমরা করছি। আমরা আশা করব আপনারা সবাই এবছর প্রতিটি ঘরে ঘরে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান শিলচর শহরে যারা আছেন সবার কাছে আমরা আবেদন করছি আপনারাও প্রতিটি ঘরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। হাইলাকান্দিতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে কিশোরীদের জরায়ুর মুখ ক্যান্সার প্রতিরোধে HPV টিকাকরণ কার্যসূচি অব্যাহত রয়েছে। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে জেলা ইমিউনাইজেশন আধিকারিক ডক্টর KTS রংমাই বললেন, আপাতত হাইলাকান্দি ডিস্ট্রিক্টে ইমিউনাইজেশন স্টার্ট করছে ফেব্রুয়ারি মাসের থেকে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু করছে। প্রথমে সিভিল হসপিটাল এসকেরোয় সিভিল হসপিটালের কলচেন পয়েন্ট আছে, এখানে প্রথমে স্টার্ট করছিল। তারপরে এখন তো আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে 15টা কলচেন পয়েন্ট আছে। কলচেন পয়েন্ট মানে যে ভ্যাকসিন মানে সেফলি রাখা যায়, এই এরিয়া মাঝে আমরা HPV ভ্যাকসিনটা রাখা হয়। টেম্পারেচার মেনটেন করতে লাগে +2 to +8 ডিগ্রি সেলসিয়াস। এই কারণে কলচেন পয়েন্টে আমরা ভ্যাকসিনেশনটা কলচেন পয়েন্টে করা হয়। এখানে বাচ্চা মেয়ে 14 বছর বার্থডে সেলিব্রেট হয়ে গেছে, কিন্তু 15 বছর বার্থডে সেলিব্রেশন হয়েছে না। এই টার্গেট গ্রুপে আমরা ভ্যাকসিনেশন করা হয়। এখানে আপাতত আমরা হাইলাকান্দি ডিস্ট্রিক্টে বিভিন্ন বাচ্চাগুলা অন্য জায়গা থেকেও পড়ে, স্কুলে পড়ে, অন্য ব্লক থেকে আইয়া পড়ে, এইগুলা যে কোনো সুবিধা হয় এই জায়গা ভ্যাকসিনেশনটা করতে পারবে। এখানে HPV ভ্যাকসিনেশন হলো আমরা ওয়ার্ল্ডে সবচেয়ে সেকেন্ড লার্জেস্ট ডেথ মরা সংখ্যা, সবচেয়ে সেকেন্ড লার্জেস্ট ডেথ হয়।
এ কারণে আমরা এই ভ্যাকসিনেশনটা গভ অফ ইন্ডিয়া ভালো ইনিশিয়েটিভ নিতে আমরা মেয়েবিলাক 14 বছর থেকে ভ্যাকসিনেশন মারবা লাগে। কারণ হলো সেক্সুয়ালি এক্সপোজ হইয়া আগে মেয়েবিলায় টার্গেটেড এই এজ গ্রুপে টার্গেট করা হয়েছে ভ্যাকসিনেশনের কারণে। অ্যাকচুয়ালি গভর্নমেন্টে যেটা বিভিন্ন রিসার্চ করা হয়েছে, হ্যাঁ 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 155 কান্ট্রিজে অলরেডি এই ভ্যাকসিনেশন অলরেডি হয়ে গেছে। আর আমরা এখানে নাইবারিং স্টেট মিজোরাম আর সিকিম তারাও অলরেডি এই ভ্যাকসিনেশনটা তারা অলরেডি ফুলফিল হয়েছে, টার্গেট হয়েছে। এখন আমরা এখানে টার্গেট হয়েছে 14 বছর। কারণ হইলো এই যে বিফোর ম্যারেজ মানে ম্যারেজ হইবা এই গ্রুপে আগে এই ভ্যাকসিনটা দেওয়া হয়, তাহলে ক্যান্সার হইবার মানে সম্ভবত সংখ্যাটা কম হয়, মানে প্রোটেক্টেড হয়। এই কারণে এই ভ্যাকসিনটা 14 বছরে টার্গেট হয়েছে। এইটা আপাতত তো এখন এস্টিমেটেড কতখান হয়েছে আমি কইতে পারতাম না, কিন্তু আপাতত আমরা এই ভ্যাকসিনেশনটা মানে মেনলি বাচ্চাগুলা প্রোটেক্টেড ভবিষ্যতে, তারা ভবিষ্যতে লাগি মানে ভালো ক্যান্সার যাতে হয় না এ কারণে আমরা ভ্যাকসিনেশনটা স্টার্ট করছি। আমরা অ্যাকচুয়ালি টার্গেট দেওয়া হয়েছিল হাইলাকান্দিয়ে 6,595 টার্গেট দেওয়া হয়েছিল। এখানে আমাদের আপাতত অ্যারাউন্ড 1,600 আমরা টার্গেট অলরেডি ভ্যাকসিনেশন হয়ে গেছে 14 বছর মেয়েরা। আমরা স্কুলে স্কুলে মানে টিচার্স প্যারেন্টস মিটিং আমরা এডুকেশন ডিপার্টমেন্টে হেল্প করার লাগে আমরা কথা কইয়া হয়েছে। আর আমরা 2-3টা স্কুল কয়জন মানে ব্লক লেভেল হোক তারপরে আরবান এরিয়া হোক, আমরা টিচার্স প্যারেন্টস মিটিংয়ে আমরা হেলথ স্টাফও যাইয়া মিটিংটা অ্যাটেন্ড করছে, মিটিংটা অ্যাওয়ারনেস করছে। বিভিন্ন গার্জেনে এখন রেজিস্ট্যান্স কমে গেছে, আমার হাইলাকান্দি বেশিভাবে এখন আগাইছে। কলসেন পয়েন্টে আইয়া এখন ভ্যাকসিনেশন গার্জিয়ানরা বেশি ইনিশিয়েটিভ নিয়ে এখন ভ্যাকসিনেশন করা হয়। ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এ ব্যাপারে কি বলবেন? আজকে পর্যন্ত তো এই ভ্যাকসিনে কোনো ক্ষতি হয়েছে এরকম কোনোটা রিপোর্ট হয়েছে না, আর অ্যাডভার্স রিয়াকশন হয়েছে এরকম রিপোর্টেড হয়েছে না। কিন্তু কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে, গর্ভ মহিলায় মারা যায় না এই ভ্যাকসিন গর্ভ অবস্থা, আর কোনো অ্যালার্জিক সিভিয়ার অ্যালার্জিক কন্ডিশনে থাকে তাহলে মারা যায় না ওইগুলা কিছু। আর এই ভ্যাকসিনটা মাতো হইলে বাচ্চাগুলা অ্যাকচুয়ালি ফুল স্টমাকে খাইয়া আইতে লাগবো, এমটি স্টমাকে মারা যায়। কিন্তু এমটি স্টমাকে অ্যাকচুয়ালি এটা মারাটা এখন পর্যন্ত গভর্নমেন্টে গাইডলাইনে কইছে বাচ্চা মানে কি মারা যায় করিয়া কইছে না, মানে ফুল স্টমাকে আইয়া মাত। আপাতত এরকম বাড়ি বাড়ি যাওয়ার কোনো ডাইরেকশন নাই। আমরা কল সেন্টার পয়েন্ট যে ভ্যাকসিন সেফলি রাখা হয় এখানে মারতে লাগবো। এ কারণে ব্লক পিএইচসি আমরা হাইলাকান্দিয়ে 5টা ব্লক আছে, আরবান, কাটলিসরা, লালা, আলগাপুর, কালীনগর, 4টা ব্লকে প্লাস বিভিন্ন জায়গায় আমরা কল সেন্টার পয়েন্ট আছে, ভ্যাকসিন রাখার জায়গা আছে। এখানে 15টা আমরা কল সেন্টার পয়েন্ট হাইলাকান্দি আছে। এই কল সেন্টার পয়েন্ট মাঝে আমরা ভ্যাকসিনেশনটা হয় মোহনপুর, চিপাসঙ্গম, কালীনগর, নর্থ নারায়ণপুর, আলগাপুর, তারপরে কাটলিসরা কইলে মানে ঘাড়মোড়া মণিপুর, ঘাড়মোড়া এফবি আর জামিরা আর কাটলিসরা ব্লক পিএইচসি এখানে মারা হয়। আর লালা আন্ডারে হইলে আমরা বিলাইপুর, লালা সিএইচসি, নিত্যানন্দপুর এখানে মারা হয়। আর আলগাপুর আন্ডারে আর মাটিজুরি ওইখানেও মারা হয়। বর্ষার মরশুমে শ্রীভূমি এনএইচএম এর হেপাটাইটিস ও জলবাহিত রোগ প্রতিরোধে সতর্কতা জারি করা হয়েছে 13 মে থেকে।
জল, খাদ্য ও পয় নিষ্কাশন ব্যবস্থায় কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জেলা স্বাস্থ্য কর্তৃপক্ষের। আজ এই নিয়ে এক সাক্ষাৎকারে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনের শ্রীভূমি জেলা শাখার মিডিয়া বিশেষজ্ঞ সুমন চৌধুরী বললেন, বর্ষা মানেই প্রকৃতির নতুন রূপ, বর্ষা মানেই স্বস্তি। কিন্তু বর্ষা কিছু স্বাস্থ্য ঝুঁকিও নিয়ে আসে। এই সময় ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা এবং ভাইরাল হেপাটাইটিসের মতো রোগ বাড়তে পারে। এই রোগগুলোর অনেকটাই দূষিত জল ও খাদ্যের মাধ্যমে ছড়ায়। তাই একটু সচেতনতা আমাদের বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। প্রথমেই বলি নিরাপদ জলের কথা। সবসময় ফুটানো বা ভালোভাবে পরিশোধিত জল পান করুন। খোলা বা অজানা উৎসের জল পান করবেন না। জল সংরক্ষণ করলে পরিষ্কার ও ঢাকনাযুক্ত পাত্র ব্যবহার করুন। প্রয়োজন হলে ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করুন। মনে রাখবেন, পরিষ্কার জল সুস্থ জীবনের ভিত্তি। এবার আসি খাবারের বিষয়ে। খোলা জায়গায় খাবার এড়িয়ে চলুন। বাসি খাবার থেকে বিরত থাকুন। সদ্য রান্না করা গরম খাবার খাওয়ার চেষ্টা করুন। ফল ও শাকসবজি খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিন। রান্নাঘর পরিষ্কার রাখুন। খাবার ঢেকে রাখুন। খাবারের পরিচ্ছন্নতা রোগ প্রতিরোধের গুরুত্বপূর্ণ অংশ। এখন বলি ভাইরাল হেপাটাইটিস সম্পর্কে। হেপাটাইটিস এ এবং ই দূষিত জল ও খাবারের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। এই রোগে জন্ডিস হতে পারে, বমি বমি ভাব হতে পারে, প্রস্রাবের রং গাঢ় হয়ে যেতে পারে, অস্বাভাবিক দুর্বলতাও দেখা দিতে পারে। এই ধরনের লক্ষণ দেখা দিলে দেরি করবেন না। নিজে নিজে ওষুধ খাবেন না। দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ নিন। বর্ষাকালে ডায়রিয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। ডায়রিয়া হলে শরীর থেকে জল বেরিয়ে যায়, এতে পানিশূন্যতা হতে পারে। তাই ডায়রিয়া শুরু হলেই ওআরএস খাওয়া শুরু করুন। শিশুদের স্বাভাবিক খাবার বন্ধ করবেন না। স্বাস্থ্যকর্মী পরামর্শ অনুযায়ী জিঙ্ক গ্রহণ করুন। সময়মতো চিকিৎসা জীবন বাঁচাতে পারে। ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক সচেতনতাও জরুরি। একই এলাকায় একাধিক মানুষ অসুস্থ হলে দ্রুত স্বাস্থ্যকর্মীকে খবর দিন। স্থানীয় আশা বা এএনএমকে জানিয়ে রাখুন। দ্রুত তথ্য দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। এতে রোগের বিস্তার রোধ করা সহজ হয়। আরও কিছু সহজ অভ্যাস আমাদের সুরক্ষিত রাখতে পারে। সবসময় শৌচালয় ব্যবহার করুন। খোলা জায়গায় মলত্যাগ করবেন না। চারপাশ পরিষ্কার রাখুন। জল জমতে দেবেন না। বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলুন। সুস্থ পরিবেশ মানেই সুস্থ সমাজ। প্রিয় শ্রোতা বন্ধুরা, বর্ষাকাল উপভোগ করুন, কিন্তু স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকুন। মনে রাখবেন, নিরাপদ জল, পরিষ্কার খাবার এবং সঠিক স্বাস্থ্যবিধি এই তিনটি মৌসুমি রোগ অর্থাৎ বর্ষাকালীন রোগ প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী সুরক্ষা। নিজে সচেতন থাকুন, পরিবারকে সচেতন রাখুন, সমাজকে সচেতন করুন, সুস্থ থাকুন। শ্রোতা বন্ধুরা, আহরণ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত। শব্দগ্রহণ করেছেন রতন দেব, রাহুল কান্তি দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠান সম্পাদনায় ছিলেন অভিজিৎ নাথ এবং প্রযোজনা হিতব্রত ভট্টাচার্য।